আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন এবং রাষ্ট্র ক্ষমতা থেকে যারা চলে গেছেন, আওয়ামী লীগ এবং যারা আবার আসতে চাচ্ছেন খুব দ্রুত, কারা আসতে চাচ্ছেন? আওয়ামী লীগও আসতে চাচ্ছে, জামাত এবং এনসিপি তারাও আসতে চাচ্ছে। ক্ষমতা আসতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য যে সকল অপ্রকাশিত এবং গুপ্ত শক্তি রয়েছে তারাও। ফলে আমাদের এই বাংলায় এই মুহূর্তে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এত সমস্যা আমি আমার জীবদ্দশায় দেখিনি। আর ইতিহাসের বইতে সুবে বাংলার যে সকল সমস্যার কথা নানা সময় পড়েছি, তো সেই সকল সমস্যা যদি একীভূত করা হয়, আমার কাছে মনে হয় 2026 সনের এই সময়টি, আজকে ঠিক পহেলা বৈশাখের একদিন আগে সোমবার দিন যখন এই অনুষ্ঠানটি ধারণ করছি, তখন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিকে ঘিরে, আমাদের ক্ষমতাকে, রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে যে সকল নয়েজ হয়, সুদূর বুদুর, চক্কর ভক্কর, যে সকল কথা আমরা আঞ্চলিক ভাষায় বলি, তা একেবারে সর্বোচ্চ পর্যায়ে খেলাধুলা চলছে। সংসদের বিরোধী দল জামাত এবং এনসিপি তারা স্পষ্টভাবেই এখন সরকারের দিকে আঙুল উঁচু করছে, বলার চেষ্টা করছে যে কথা দিয়ে আপনারা কথা রাখেননি। আবার এনসিপিরই অন্য একজন নেতা বেশ কয়েকদিন আগে তিনি একটা স্ট্যাটাস দিয়ে সরকারকে বলার চেষ্টা করছেন এবং বিরোধী দলকে আক্রমণ করে বলার চেষ্টা করছেন যে তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে, ক্ষমতার ভাগাভাগি এবং আসন ভাগাভাগি এবং একটি সমঝোতার নির্বাচন, সেই নির্বাচনে ছাত্রদেরকে, বিপ্লবীদেরকে এত সস্তা এবং এত কম মূল্যে বিক্রি করা হয়েছে, যার জন্য সেই ছাত্রনেতা তিনি বলছেন যে আমার আফসোস লাগছে, মায়া লাগছে ছাত্রদের জন্য। তো এরকম অসংখ্য ঘটনা আপনারা দেখতে পাবেন যে ঈদ শেষ হতে না হতেই, অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতর শেষ হতে না হতেই রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের কথা এবং ভাষা পরিবর্তন করে ফেলেছেন। জামাত তাদের যে সকল প্রক্সি সংগঠন রয়েছে সেগুলো এবং ছোট ছোট দলের বড় বড় নেতা, তারা অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় বিএনপিকে আক্রমণ করছে এবং বিএনপির যে সকল শীর্ষ নেতা রয়েছেন, যেমন তারেক রহমান সাহেব আছেন, সালাউদ্দিন সাহেব আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আছেন, তাদের ছেলের সন্তান এবং আরও অনেক তাদের একান্ত ব্যক্তিগত যাদের সঙ্গে নারী এবং পুরুষ যাদের সাথে সম্পর্ক রয়েছে, তাদেরকে খোঁটা দিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। এর মধ্যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই দুইজন বিরোধী দলের আক্রমণের একেবারে সর্বোচ্চ লক্ষ্যবস্তু। কতগুলো বিষয়, প্রকাশ্য যে বিষয়, সে বিষয়গুলো নিয়ে তাদের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, যেমন জুলাই সনদ, সংস্কার প্রস্তাব ইত্যাদি। কিন্তু পর্দার আড়ালে যে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেটার মূল বিষয় ছিল যে তাদের ক্ষমতার ভাগাভাগির একটা সমঝোতা ছিল। সংসদের ডেপুটি স্পিকার এই পদটা নয়, এটি জাতীয় সরকারের প্রস্তাবনা ছিল। ২ নম্বর হলো যে বিরোধী দল এবং প্রধানমন্ত্রী এই দুয়ের মধ্যে ক্ষমতার একটা সমন্বয় ছিল, যেটা এখন একছত্রভাবে প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। ৩ নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে রাষ্ট্রপতি বানানো হবে। রাষ্ট্রপতির ক্ষমতা এখন যেভাবে আছে সেই ক্ষমতা বৃদ্ধি করা হবে এবং প্রধানমন্ত্রীর এখন যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কমানো হবে। এই বিষয়গুলো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিএনপি বেমালুম ভুলে গিয়েছে এবং এটা ভুলে যাওয়া স্বাভাবিক। এই বিষয়গুলো নিয়ে যখন তর্ক হচ্ছিল, বিতর্ক হচ্ছিল, আলোচনা হচ্ছিল, ঐক্যমত্য কমিশনে নানা রকম বৈঠক হচ্ছিল, খুব হাতে গোনা অল্প কয়েকজন মানুষ আমরা বলেছিলাম যে এগুলো বিএনপি মানবে না।
বিএনপি শুধুমাত্র কালক্ষেপণ করার জন্য বা যে কোনো মূল্যে নির্বাচনটি অনুষ্ঠানের জন্য যতটুকু কৌশলী হওয়া দরকার, যতটুকু নেগোশিয়েবল পাওয়ার তাদের থাকা দরকার, ঠিক ততটুকুই তারা প্রদর্শন করেছে। এবং তারা তাদের সর্বোচ্চ অভিনয় দক্ষতা দ্বারা প্রতিপক্ষকে রীতিমতো বেকুব বানিয়ে দিয়েছে। তারা নিজেদেরকে সহজ সরল, ইনোসেন্ট, সাধ্য তেঁতুলের বিচি, সদ্য প্রসূত নবজাতক সন্তান, তাদের মধ্যে যে ধরনের একটা পবিত্র ভাব থাকে, ওইরকম বিএনপির অনেক নেতা নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করেছেন। তারা কোনো অবস্থাতে বিদ্রোহে যাননি, বিপ্লবে যাননি এবং সরকারের সঙ্গে অর্থাৎ ইউনূস সরকারের সঙ্গে কনফ্লিক্ট এবং কন্ট্রাডিকশনে যাননি। ফলে কি হলো, তারা বিজয়ী হয়েছেন কৌশলে। আর তাদের কাছে জামাত, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে সকল গুপ্ত শক্তি আছে বাংলাদেশের ভিতরে এবং দেশের বাইরে, যে সকল ডিপ স্টেটের স্টেক হোল্ডার যারা আছেন, তারা সকলে রীতিমতো ধরা খেয়েছেন। এখন এই ধরা খাওয়া পর্যন্ত যদি ঠিক থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হলো যে গত 17 মাস 18 মাসে যে সকল কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রে নিয়োজিত হয়েছিলেন, অনেকের সঙ্গে টাকা পয়সারও কিন্তু লেনদেন হয়েছিল বলে অভিযোগ আসছে। এখন তাদের সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কাজেই সাবেক সরকারে যে সকল কর্তা ব্যক্তিদের আলুর দোষ ছিল, পেঁয়াজের দোষ ছিল, যারা টাকা পয়সা নিয়েছেন বলে অভিযুক্ত হয়েছেন বা তাদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা হচ্ছে, তাদের প্রাণবায়ু এখন রীতিমতো হলকমের কাছে চলে আসছে যে এই সকল বিষয় যদি প্রকাশিত হয় যে 100 কোটি টাকা নিয়ে, 200 কোটি টাকা নিয়ে একটি নিয়োগ দেওয়া হয়েছে 2 বছরের জন্য, 5 বছরের জন্য, এখন সেটা 3 মাসের মাথায় শেষ হয়ে গেছে, এখন কি হবে? আর বড় বড় পদে যে নিয়োগগুলো দেওয়া হয়, সেই নিয়োগগুলো দেওয়ার ক্ষেত্রে বড় বড় ব্যবসায়ীরা জড়িত থাকে, কর্পোরেট হাউস জড়িত থাকে, বিদেশি সংস্থা জড়িত থাকে। আপনি ধরুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথাই ধরি, তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যদি আহসান এস মনসুর, আমি বলছি না, জাস্ট একটা যাকে বলা হয় আপনাদেরকে বোঝানোর জন্য, যে আহসান এস মনসুরকে যদি কোনো ব্যাংকিং গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ, কোনো পক্ষ তাকে নিয়োগ দিয়ে থাকে, সেই নিয়োগের পেছনে যদি একটা বিরাট লেনদেন থাকে, এখন আহসান এস মনসুরকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ফলে কি হলো, যারা এই সেক্টরে বিনিয়োগ করেছে তাদের মাথায় হাত পড়েছে। এখন তারা যদি এই বিষয়গুলো বলে দেয় যে অমুককে আমরা এত টাকা দিয়েছি, তাহলে তো অনেক মানুষের মুখোশ খুলে যাবে। এবং এটা বাংলাদেশে খুব অহরহ হয়ে গেছে এই কারণে যে এই বিষয়গুলো আওয়ামী লীগ জমানাতে হতো। আমার এক বন্ধু হঠাৎ করে দেশের একটা সবচেয়ে বড় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেলেন। তো তিনি আসলে অনেক দিন আগে একটা ছোট ব্যাংকের এমডি ছিলেন। তো তার টার্গেট ছিল যে মোটামুটি একটা ভালো ব্যাংকে যদি তিনি সরকারি ব্যাংকে এমডি হতে পারেন, এতেই তিনি হ্যাপি। কিন্তু হয়ে গেলেন অহলনে ছাড়েন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকের এমডি। তো আমি আমার সেই বন্ধু, তার আর একজন ঘনিষ্ঠ বন্ধু, তার কাছে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, কিভাবে হলো। তখন সেই যে এমডি নিয়োগের জন্য ব্যাংকিং সেক্টরে আওয়ামী লীগ জমানাতে যে সিন্ডিকেটটা ছিল, এবং সেই সিন্ডিকেটে বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তির আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তারা যে জড়িত ছিল, এবং এই ব্যাংকের একটা এমডি পদে নিয়োগের জন্য কি পরিমাণ টাকা সেখানে ঘুষ লেনদেন হয়েছে, এগুলো বললে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এবং এই টাকা আমি আমার সেই বন্ধুটিকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন এই কাজ করলেন, সারাটা জীবন আপনি ভালো থেকেছেন, কেন এই কাজ করলেন, টাকা পেলেন কোথায়? তো তিনি বললেন যে এরকম বিভিন্ন ব্যবসায়ীরা এই টাকাটা দিয়েছে। এরকম অবস্থা যদি একটা কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে হয়, সরকারি, তাহলে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কি হতে পারে? ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যদি কোনো ডিল হয়ে থাকে, কিংবা ধরুন
এস আলমের যে ব্যাংকগুলো, 4টি ব্যাংক এবং প্লাস এক্সিম ব্যাংক, এই 5টি ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হলো, এখানে কত টাকা ডিল হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যারা ডিল করেছেন তারা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, যারা বিনিয়োগ যাকে বলা হয় করেছেন তারা, এবং পরিবর্তিত পরিস্থিতিতে যারা আবার নতুন সিন্ডিকেটের মাধ্যমে টাকা কালেকশন করার চিন্তা ভাবনা করছেন, তাদের মধ্যে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টে খুনোখুনি হয়ে যেতে পারে। আমাদের দেশে নারী নিয়ে, ক্ষমতা নিয়ে এবং অর্থ নিয়ে বেশিরভাগ মামলা মোকদ্দমা হয়, এবং আন্ডারওয়ার্ল্ডের যে মারামারি কাটাকাটি খুনোখুনি যা কিছু হয় সবই কিন্তু এই অর্থ সংক্রান্ত। কারণ বাজারের চাঁদা, সায়দাবাদের চাঁদা, গাবতলীর চাঁদা, মিরপুরের চাঁদা, এই ঢাকা শহরের যে অন্য যে সকল গেটওয়েগুলো রয়েছে, যেমন নারায়ণগঞ্জ রয়েছে, সাভার রয়েছে, গাজীপুর রয়েছে, এ সকল অঞ্চলের যে চাঁদাবাজির সিন্ডিকেটগুলো রয়েছে, এই সিন্ডিকেটগুলো হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা এখান থেকে সংগ্রহ করে, এবং সেই টাকা সুন্দরভাবে পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতা, দেশে দেশের বাইরে সর্বমহলে এত নিখুঁতভাবে পৌঁছে যায়, সেটা কল্পনা করতে পারবেন না। আওয়ামী লীগ যে সাম্রাজ্যটা 15টা বছর ধরে তারা চালিয়েছে, ডক্টর ইউনূসের জামানাতে সেটা ভাগাভাগি হয়েছে কাদের মধ্যে, আবার এখন সেটা কাদের মধ্যে ভাগাভাগি হতে যাচ্ছে। এইভাবে পুলিশের নিয়োগ, এইভাবে সিভিল সার্ভিসের নিয়োগ, জুডিশিয়ারির নিয়োগ যদি কিছু থাকে, মিলিটারির নিয়োগ যদি থাকে, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ যদি থাকে, আপনি দেখেন একজন যাকে বলা হয় মহিলা সংসদ সদস্য, তাকে নিয়োগ দেওয়া হবে, সেখানে নাকি 10 কোটি না 20 কোটি টাকা তার কাছে চাওয়া হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করুন, একজন মহিলা সংসদ সদস্য, এবং তিনি এই কথা প্রকাশ্যে মিডিয়াতে বলেছেন। তো এই সকল বিষয় নিয়ে যারা বিভিন্ন পক্ষ, বুভুক্ষ পক্ষ, 17 বছর যারা মানে যাকে বলা হয় না খেয়েছিল, তাদের লোভের জিহ্বা এতটা প্রসারিত হয়েছে যে এই যে তাদের লোভের তাণ্ডব, সেই তাণ্ডবে কে যে কখন পশুর মতো রাস্তায় পড়ে থাকে, কার লাশ কিভাবে যে বিকৃত করা হয়, এবং প্রতিপক্ষকে ভাসানোর জন্য কখন যে কোন মাজার ভাঙ্গা হয়, কখন কোন পীরকে খুন করা হয়, কখন কোন কুকুরকে ঠ্যাং ভেঙে কুমিরের সামনে ফেলে দেওয়া হয়, কখন কোন বাউলকে মারা হয়, কখন কোন বাউল সম্রাটের বাড়িতে পুলিশ পাঠানো হয়, এ সকল জিনিস বলা যাচ্ছে না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে প্রতিটি পক্ষ তাদের লোভ লালসার যে থাবা রয়েছে, তাদের লোভ লালসার যে নখ রয়েছে, দাঁত রয়েছে, সব কিছু তারা রাক্ষসের মতো বের করে একেবারে পুরো মানচিত্রকে খামচি দেওয়ার জন্য যেভাবে এগিয়ে আসছে, এটি হয়তো মধ্যপ্রাচ্যে আপনারা হরমুজ নিয়ে যুদ্ধের মধ্যে আমেরিকা ইরানের কনফ্লিক্ট দেখতে পাচ্ছেন, এটি হয়তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখতে পাচ্ছেন, এটি হয়তো ভেনেজুয়েলাতে আপনি আমেরিকা এবং ভেনেজুয়েলার যুদ্ধ দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা ছোট রাষ্ট্র, এই ছোট রাষ্ট্রে যে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ সমূহ রয়েছে, তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের চেয়ে কম নৃশংস নয়, তারা কোনো অংশেই ট্রাম্পের চেয়ে কম পাগল নয়, তারা কোনো অংশেই অ্যাপস্টেনের চেয়ে মানে যৌন কাণ্ডে যে ডন, সেই অ্যাপস্টেনের চেয়ে কোনো অংশে আমাদের সমাজে যারা এই ধরনের নারীকে পণ্য হিসেবে, ভেট হিসেবে ক্ষমতাধরদের কাছে পাঠিয়ে বড় বড় পদ পদবি বাগিয়ে নেন, তারা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো অংশেই অ্যাপস্টেনের চেয়ে কম শক্তিশালী নয়। এই পক্ষগুলো হরিলুট করার জন্য যে দৌড়দৌড়ি করছে, আল্লাহ আমাদেরকে সেই দৌড়দৌড়ি থেকে হেফাজত করুন, রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।